ওয়েলকাম টু মাই চ্যানেল এনবি ম্যাথ সলিউশনে সবাইকে জানাই স্বাগতম। 4 4 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটা বেশি বড় না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন 1 নম্বর, কে কবে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং। এই ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো 2 নম্বর, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? এটা লর্ড কর্নওয়ালিসলি 1793 খ্রিস্টাব্দে। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসলি। পরবর্তী 3 দাগের কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে? উত্তর 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফ থেকে জমিদারদের খাজনা আদায়ের বিষয়ক যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে। এই বন্দোবস্তর যে নিয়ম ছিল সে অনুযায়ী 1 নম্বর সমস্ত জমিতে কর আদায় করা হয়। 2 নম্বর জমিদার সময় মতো সমস্ত কর দিতে পারলেই জমি তার স্থায়ী হবে বা স্থায়ী হতো। পরবর্তী 4 দাগের কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি লেখো। উত্তর 1 নম্বর, এই বন্দোবস্তের ফলে জমিদারদের ভালো হলেও কৃষকদের কোনো উন্নতি হয়নি। এই বন্দোবস্তের জমিদারদের লাভ হয়েছে কিন্তু কৃষকদের কোনো উন্নতি হয়নি। 2 নম্বর, উঁচু হারে কর আদায় করতে গিয়ে কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হতো। পরবর্তী 5 দাগের কোশ্চেন, আবওয়াব শব্দের অর্থ কী? আবওয়াব শব্দের অর্থ হচ্ছে বেআইনি কর। আবওয়াব শব্দের অর্থ হচ্ছে বেআইনি কর। পরবর্তী 6 দাগের কোশ্চেন, সূর্য অস্ত্র আইন কাকে বলে? উত্তর, এই সূর্য অস্ত্র আইন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই কোশ্চেনটা ভালোভাবে মুখস্থ করবে তোমরা। চিরস্থায়ী বন্দোবস্তের একটা অন্যতম নীতি ছিল বছরের নির্দিষ্ট তারিখে। চিরস্থায়ী বন্দোবস্তের একটা অন্যতম নীতি ছিল বছরের নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। রাজস্ব না দিতে পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার ছিল। কোম্পানির এটি হলো সূর্য অস্ত্র আইন। 7 দাগের প্রশ্নটা, রাওয়াতওয়ারি বন্দোবস্ত কাকে বলে? এই বন্দোবস্তের কুফল ও ত্রুটি লেখো। উত্তর, দক্ষিণ পশ্চিম মাদ্রাজ অঞ্চলে বড় মাত্রের জমিদার বিশেষ ছিল না। দক্ষিণ পশ্চিমে মাদ্রাজ অঞ্চলে বড় মাত্রার জমিদার বিশেষ ছিল না। সেখানে ভূমি রাজস্বের বন্দোবস্ত সরাসরি কৃষকদের সঙ্গে করতে চেয়েছিল কারা? ব্রিটিশ কোম্পানিরা। এই বন্দোবস্তকে রাওয়াতওয়ারি বন্দোবস্ত বলা হয়। এই রাওত বন্দোবস্ত এই বন্দোবস্তের কিছু কুফল ছিল, কিছু খারাপ দিক ছিল। 1 নম্বর, কৃষকরা আসলে উপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি জমিতে চাষ করার সুযোগ পেয়েছিলেন। 2 নম্বর ত্রুটি, কৃষকরা জানতেন সময় মতো রাজস্ব কর না দিতে পারলে জমি থেকে তাদের উৎখাত করে অন্য কৃষককে জমি দিয়ে দেওয়া হবে। 3 নম্বর, মাদ্রাজ ও বোম্বাই প্রদেশের অনেক অংশে রাজস্ব কর খুব বেশি ছিল বা উঁচু ছিল। পরবর্তী 8 দাগের প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্ত কাকে বলে? এই বন্দোবস্তের কুফলগুলি লেখো। উত্তর, মহল কথাটির অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি। ফলে মহলওয়ারি বলতে আদতে গ্রাম ভিত্তিককেই বোঝানো হতো। উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকার ভূমি রাজস্ব আদায়ের জন্য এই বন্দোবস্ত চালু করা হয়েছিল, তাই একে মহলওয়ারি বন্দোবস্ত বলা হয়। এই বন্দোবস্তের কুফলগুলি হলো 1 নম্বর, নির্দিষ্ট সময় অন্তর রাজস্ব হার সংশোধন করা হতো। 2 নম্বর, প্রায় উঁচু করে ভূমি রাজস্ব আদায় করা হতো। 3 নম্বর, রাজস্বের বাড়তি বোঝা তা মেটাতে ধার শোধ করতে না পারায় কৃষকদের ওপর অত্যাচার করা হতো।
আজকের শেষ প্রশ্ন 9 নম্বর দাগের টিকা লেখো মহাজনী ব্যবস্থা। এটা তোমরা 3 স্টার দিয়ে রাখো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উত্তর, ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। বেশি হারে নগদ রাজস্বের দাবি মেটাতে চাষিরা মহাজনের থেকে চড়া সুদের টাকা ধার নিত। নানা ক্ষেত্রেই কৃষকের অজ্ঞতা নিরক্ষতা সুযোগ নিয়ে মহাজনরা হিসাবে কারচুপি ও জালিয়াতির সুযোগ নিয়ে বেশি সুদ আদায় করত। তাছাড়া কোম্পানির নানা আইনের ফলে মহাজনরা জমি দখল করে নিত। এই ব্যবস্থাকে বলা হয় মহাজনী ব্যবস্থা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে সেকেন্ড পার্টের যে কোশ্চেনটা আমরা কোশ্চেনের আনসার নিয়ে আসবো সেটা সবার আগে তোমরা পেয়ে যাও। এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুরা উপকৃত হয়। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে।